আজ আমরা একজন সারেংকে চিরশায়িত করে বিদায় দিলাম তার নিজ গ্রামের বাড়িতে, যে সারেংয়ের রয়েছে 50 বছরের বর্ণাঢ্য একটি ক্যারিয়ার, যার সিনেমা হল রিলিজ হয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। সারেং বউ রয়েছে, সুজন সখী, আলোর মিছিল, লাঠিয়াল সাহেব, নয়নমণির মতো অসংখ্য সিনেমা। যিনি যুদ্ধ করে এ দেশটা স্বাধীন করেছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের সবার প্রিয় মিয়া ভাই, যার পুরো নাম আকবর হোসেন পাঠান ফারুক। তাকে আমরা গতকাল 15ই মে সকাল 8:30 হারিয়ে ফেলেছি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে দীর্ঘ 2 বছর অসুস্থতার সাথে লড়াই করে পরাজিত হয়েছেন আমাদের সবার প্রিয় মিয়া ভাই। আমরা আজকে সেই সারেংয়ের গল্প বলতে এসেছি আপনাদের সামনে। আমার সাথে আজকে আছেন একজন আলোকিত মানুষ, যিনি বাংলাদেশের রাস্তাকে নিরাপদ সড়কে পরিণত করার জন্য দীর্ঘ সময় ধরে ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, করে যাচ্ছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃৎ এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন ভাই। সো কাঞ্চন ভাই, আসলে খুব বেশি কিছু বলার নেই। আমরা একজন অভিভাবককে হারিয়ে ফেলেছি এবং আমি জানি আমাদের প্রিয় মিয়া ভাই আপনাকে অত্যাধিক স্নেহ করতেন। সো আজকে এসে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার অনুভূতি দিয়ে আমরা যদি শুরু করি। শিল্পী সমিতির সভাপতি হওয়া মানে হলো গিয়ে যে সকল শিল্পীদেরই সভাপতি হওয়া আর কি। তো যখন আমাদের এই ইলেকশনটা চলছিল তখনও কিন্তু উনি সিঙ্গাপুরে অসুস্থ অবস্থা ছিলেন আর কি, এবং আমি ফোন দিয়েছিলাম, তো ফোন ওনার ধরার মতো অবস্থা ছিল না। ভাবির সঙ্গে আমার কথা হয়েছিল আর কি। ভাবিকে বলেছিলাম যে যদি মানে সেরকম সুযোগ বুঝেন, যদি মনে করেন, তাহলে ভাইকে বলেন আমার জন্য যেন দোয়া করেন। তো আমি সভাপতি হয়েছে, কিন্তু আসলে সভাপতি হওয়ার পরে মানে আমাদের মিয়া ভাইকে শিল্পী সমিতিতে আর পাইনি আর কি। কারণ লোকে আমি সভাপতি হওয়ার আগে অনেকবার মানে উনি শিল্পী সমিতিতে এসেছে এবং আমাকে এই কথাটি বলেছে যে ইলিয়াস, আসলে তোমাদের না দেখলে ভালো লাগে না, যার জন্য একটা সময় কিন্তু উনি প্রায় রেগুলারই বলবো আমি যে ওই সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে উনি চলে আসতেন, কিন্তু এসে শিল্পী সমিতিতে বসতেন, আমাদের যাদের সঙ্গে দেখা হতো আড্ডা দিতেন, একটু চা কফি খেতেন। তো সেই মানুষটিকে আমি জানি না ভাবি আমার জন্য দোয়া চেতে পেরেছিল কিনা জানি না। তো আমি সভাপতি হলাম শিল্পী সমিতি, কিন্তু তাকে তার আশীর্বাদটা আমার মনে হয় না আমি সেভাবে পেয়েছি আর কি। ওনার যে আসলে চলচ্চিত্রের যে জীবন, যে ক্যারিয়ার, সেটি তো আসলে মানে আমরা এই একটি অনুষ্ঠানের মাধ্যমে আসলে বলে শেষ করতে পারবো না, সত্যি কথা। কারণ হলো তার যে ছবিগুলো, সেই ছবিগুলো মানে যে ছবিগুলোর নাম বললে তুমি আর কি, সেই ছবিগুলো আমি নিজেও দেখেছি কিন্তু, এবং প্রচণ্ডভাবে আমার কাছে ভালো লেগেছে সেটা। এবং সাধারণত আমি খুব মানে বাসায় চিল্লায় গান গাইতাম আর কি, কে আছে না আছে কিছু দেখতাম না। এখন অবশ্য সেটা হয় না। তো সারেং বউয়ের এই গান গেতাম, তারপরে সুজন সখীর ওনার যে ছবির গান, পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। শিল্পী হিসাবে আসলে উনি ভাগ্যবান, কারণ একটা শিল্পীর যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, যে মানে ভালো পরিচালক পাওয়া। কিন্তু সবাই কিন্তু ভালো পরিচালক পায় না।
তো ভালো পরিচালক যদি না পায়, ভালো গল্প যদি না পায়, ভালো ছবি মানে পটভূমি যদি না থাকে, তাহলে একটা শিল্পী কিন্তু সেভাবে শিল্পী হতে পারে না। তার সময়ে সে কাকে কাকে পেয়েছে দেখো, মিতা দা, হ্যাঁ, তারপরে খান আতাউর রহমান, এবং স্নেহধন্য ছিল খান আতাউর রহমানের, মানে স্নেহধন্য ছিল কিন্তু ফারুক সাহেব কিন্তু। এবং আমি বলবো যে কিছু কিছু জায়গায় কিন্তু আতা ভাইয়ের মানে অ্যাক্টিংয়ের যে প্যাটার্নটা কিছু কিছু ছবিতে কিন্তু সেটা আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে আতা ভাইয়ের মতো অনেকটা আর কি। আতা ভাইও তো আমাদের মানে সাংঘাতিক রকমের একজন অভিনেতা ছিল। তারপরে পেয়েছে আমাদের শ্রদ্ধেয় আমজাদ ভাই। আমজাদ ভাইয়ের যে ছবিগুলো, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, সুজন সখী, এগুলো তো মানে মানে একটা মাইল ফলক। হ্যাঁ, মাইল ফলক। এগুলো কেউ এই সমস্ত ছবির রেকর্ড ভাঙতে পারবে না। তারপরে আরেকটা জিনিস যেটা ছিল যে আসলে মানে শিল্পীদের মধ্যে একটা মানে অভিনয়ের কম্পিটিশন থাকতে হয় কিন্তু রিয়াজ, এবং কম্পিটিশনটা থাকলে হয় কি প্রত্যেকে চেষ্টা করে একটা ভালো কিছু করার। এখন যেটা মিসিং, না, এটা মিস কর যে আমাদের চলচ্চিত্র মানুষগুলো আসলে কেন যে স্বর্ণযুগ ছিল, কেন যে চলচ্চিত্র ভালোবাসতো, সেটাকে তারা বিশ্লেষণ করে না কিন্তু। হ্যাঁ, কারণ হলো গিয়ে যে সেই সময় দেখো রাজ্জাক ভাই বলো, আলমগীর ভাই বলো, এমনকি জসিম ভাই, তারপরে আমাদের জাফর ইকবাল ভাই, উজ্জ্বল ভাই, এরকম যে যারা যারা ছিল আর কি, তাদের ছবিও তো তখন মানে সুপার ডুপার হিট হয়েছে, এবং প্রত্যেকে চেয়েছে যে তার থেকে আলাদাভাবে করে মানে তার দর্শক ক্রিয়েট করার জন্য। এই যে দর্শক ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা শিল্পী যে দর্শক ক্রিয়েট করার যে একটা মানে চেষ্টা যেটা থাকে, পরিচালকরাও সেরকম তখন এই চেষ্টাটাকে যোগ করতো বিভিন্ন মানে সুন্দর সুন্দর গল্প দিয়ে সেরকম ছবি বানিয়ে। কিন্তু পরবর্তী সময় আমাদের এসে কোন জায়গায় দাঁড়াইছে যে দেখা গেল যে একজনের উপরে নির্ভর হয়ে গেছে, বাকিদেরকে সেইভাবে টেনে তুলছে না, বাকিদের সেই রকম পরিচালক তারা পাচ্ছে না, যার জন্য কিন্তু এটাও কিন্তু একটা বড় কারণ, বন্ডেজটা মিসিং। তখন যে বন্ডেজটা ছিল, এবং আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন কাঞ্চন ভাই, যে মিয়া ভাই যখন বলি, মিয়া ভাই আমার সামনে ভেসে আসে এখনো সেই আপনার লাঠি হাতে করে লুঙ্গিটা তুলে গেঞ্জি পরা, পায়ে কাদা মেখে উনি যখন দাঁড়াতেন, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো যে এই লোকটার গা দিয়ে আসলে মাটির গন্ধ বের হয়। বিশ্বাসযোগ্যতা কতটা বিশ্বাসযোগ্যতা রিয়াজ, যে ওইটা কিন্তু মিয়া ভাইটা কিন্তু ওই ছবির একটা ক্যারেক্টার মানে ছিল কিন্তু। কিন্তু পরবর্তী সময় আমরা তো সবাই তো তাকে মিয়া ভাই বলি, এবং মিয়া ভাইটা কিন্তু ফারুক ভাই কিন্তু পছন্দ করতো। কিন্তু ফারুক ভাই বলার চেয়ে বরঞ্চ যখন তাকে মিয়া ভাই বলতাম, আমি এই ডিফারেন্সটা, আমরা যেহেতু শিল্পী আমরা তো মানে রিয়াকশন বুঝি, তো এই রিয়াকশনটা দেখতাম যে এটা একটা অন্য রকমের, তার ভালো লাগতো যে মিয়া ভাই বলাটা, এবং খুব পছন্দ করত। এবং এটাও কিন্তু তার একটা অর্জন আমি বলবো, যে একটা ছবির ক্যারেক্টার যেখানে মিয়া ভাই বলা, সেই মিয়া ভাইটা পরবর্তী সময় পুরো ইন্ডাস্ট্রি এবং তার কাছের মানুষ যারা আছে সবাই তাকে মিয়া ভাই বলতেছে। তো তার মানে ওই জায়গাটায় কতটা সাকসেস। যে সমাজ তোমারে ঘর থেকে বাইর করে দিচ্ছে, তুমি বুকের উপরে খাড়ায় নতুন করে বাঁচবা। আমি তোমারে বাঁচনের পথ বাতলাইয়া দিব। এরকম একটা চরিত্র মানে পর্দায় উনি যেরকম, বাস্তবে তার থেকেও মনে করেন পর্দায় দেখলাম একটা কঠিন মনে হয়, কিন্তু বাস্তবে উনি অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ ছিলেন, এবং আমাদেরকে যে পরিমাণ ভালোবাসতেন আপনাকে বা আমাদেরকে। একবার আমি একটা মনে আছে তার বলেছিলাম যে মিয়া ভাই আপনার লাঠিটা আমাদেরকে দেন, আমরা এই চলচ্চিত্রটাকে ভালো করি, বলছে দিলাম। এবং মিয়া ভাই অসুস্থ অবস্থায়, আমি মনে 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 এখনো মনে পড়ছে, আমরা এফডিসি থেকে হেঁটে হেঁটে সেন্সর বোর্ডে গিয়েছিলাম একটি প্রতিবাদ করতে, এবং উনি আমাদের সাথে হেঁটে গিয়েছিলেন, তার জন্য গাড়ি ছিল, কিন্তু না তোরা একসাথে আসিস রাস্তায়, আমরা একসাথে হেঁটে গিয়েছিলেন। এবং এই যে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, শিল্পীদের প্রতি ভালোবাসা, এবং আমাদেরকে উনি যখন যেটা বলতেন আমরা কিন্তু মাথা পেতে মেনে নিতাম, এবং তার সাথে এক ধরনের অসাধারণ একটি মানে মানবিক গুণ সম্পন্ন মানুষ ছিলেন। এবং উনি একটা কথা প্রায় বলতেন যে আমি হচ্ছি ভালোবাসার জগতের মানুষ। আপনি ওনার সাথে কোনো ছবি, যে ছবিগুলো করেছেন, বা এমনি কেমন অভিনয়ের কাউন্টারে আপনার কেমন মনে হয়েছে? না, একজন মানে বড় ভাই হিসাবে আমি আসলে, উনি আমার অনেক সিনিয়র, তো সেই হিসাবে মানে আমি ছবি তার সঙ্গে খুব
মানে খুব একটা বেশি করেছি তা না, 4-5টা ছবিতে বোধহয় একসঙ্গে অভিনয় করেছি। কিন্তু সেই 4-5টা ছবিতে অভিনয় করার সময় আসলে কখনো মানে ছোট ভাই হিসেবে যেটা করা দরকার, যে স্নেহ দেওয়া দরকার, সেটা কিন্তু তার সবসময় ছিল। আমার খুব সম্ভবত বোধহয় তার সঙ্গে প্রথম আমি অভিনয় করি সেটি অনেক আগে, রেশমি চুড়ি। শিবলি ভাই তখন মানে এতটা কমার্শিয়াল ডিরেক্টর তখনও তৈরি হয়নি। তো শিবলি ভাইয়ের ওই ছবিটাতে মিয়া ভাই ছিলেন এবং আমি ছিলাম। কি এটা? রেশমি চুড়ি নয়নকে দেবেন? মাস্টার সাহেব, আপনি যাবেন না, আমাকে বাধা দেবেন না। আমি আপনাকে অনুরোধ করছি। আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। মাস্টার সাহেব, একটি বোবা মেয়ের চোখের পানি আপনাকে ফুল গায়ে ধরে রাখতে পারে না? না, আপনি ভাষা। মিয়া ভাই সম্পর্কে প্রচলিত অসংখ্য গল্প আছে, মিথ আছে। তার মধ্যে একটি গল্প আছে যে একবার উনি ঝিটকাতে শুটিং করছিলেন, মানিকগঞ্জের ঝিটকাতে, এবং সেখানে গরুর মাংসটা বোধহয় তার পছন্দ মতো হয়নি, এবং সারা রাত বাবুর্চি পানির মধ্যে দৌড়াদৌড়ি সাঁতার কাটছিল। এবং এই যে একটা ইউনিটের মধ্যে সবাইকে নিয়ে যে মজা, বা সবার মধ্যে একটা ফিলিংস, বা একটা বাবুর্চিকে, আমরা তো আজকাল বাবুর্চিকে সেটাই জানি না, বা এই যে একটা বন্ডিং ছিল সবাইকে নিয়ে, উনি অসম্ভব মজা করতেন ইউনিটে। সো এটাও একটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আগে মানে আমাদের সিনিয়ররা যারা ছিল আর কি, তাদের মধ্যে এই গুণটা কিন্তু ছিল। যেমন রাজ্জাক ভাইয়ের কিন্তু ছিল। রাজ্জাক ভাইয়ের, বিশেষ করে রাজ্জাক ভাইয়ের নিজের ইউনিটে কিন্তু যে কাজটি করতেন আর কি, সব শিল্পীরা কেউ কিন্তু আলাদা খেতে পারতো না। সবাইকে ডেকে নিয়ে রাজ্জাক ভাই একসঙ্গে বসতো, একসঙ্গে বসে কিন্তু সবাই খাইতো একসঙ্গে। মানে খুব রাগ করতেন যদি কেউ আলাদাভাবে খেয়ে নিত। তো বললো যে আমি তো চাই যে সকলে একসঙ্গে, এবং কি খাচ্ছে সবাই দেখো, যে আমার ইউনিটে মানে এখানে কোনো পার্থক্য আছে কিনা, সেটাও তো মানে বোঝার বিষয়। তো আগের মানে যারা ছিলেন আর কি, তাদের এই জিনিসটাও কিন্তু চলচ্চিত্রে হারায় গেছে আসলে। সেইভাবে আসলে মানে হৃদ্যতা, সেইভাবে আপন করে নেওয়ার বিষয়গুলো কিন্তু মানে চলে গেছে আসলে। হ্যাঁ, যেমন আমরা সুজন সখীকে অনেক আগেই হারিয়ে ফেলেছি কোভিডে। আমাদের বৃষ্টি মেয়ে কবরী আপা, যাকে আমরা আমাদের, আর আজকে সুজনও চলে গেল। সো এই যে চলে যাবে সবাই আমরা জানি, আমরাও চলে যাব, কেউ থাকবো না, কিন্তু মানুষকে ভালোবেসে বা তার কর্মকে ভালোবেসে এই যে আজকে আপনি দেখেন অসম্ভব লোকজন, এবং প্রত্যেককে অশ্রু সজল নয়নে তাকে বিদায় দিল। এটাও আমার মনে হয় অনেক বড় একটি ভালোবাসা। আমাদের পাওনা আসলে মনে হয় এটাই দিনের শেষে। সো এই পাওয়াটা তো হয়তো সবার ভাগ্যে জুটবে কিনা আমি জানি না, আমার ভাগ্যে জুটবে কিনা, বাট আমরা চাই যে মানুষ আমাদের ভালোবেসে বিদায় দিক, শ্রদ্ধার সাথে বিদায় দিক, সম্মানের সাথে বিদায় দিক। যেমন চ্যানেল আই আপনার গতকাল থেকেই চ্যানেল আইয়ের একজন বন্ধু হিসাবে, পরম শুভাকাঙ্ক্ষী হিসাবে, পরম শ্রদ্ধার সাথে তাকে নিয়ে প্রোগ্রাম করছে, বা তার কন্টেন্টগুলো চলবে সামনের দিনে, তার ফিল্মগুলো চলবে, ছবিগুলো। সো এটা এক ধরনের ভালোবাসা, অবশ্যই এটা এক ধরনের ভালোবাসা। সো এই ভালোবাসা সাথে সাথে আমি বলবো যে তার যে শোক সন্তপ্ত পরিবার, ভাবি অনেক ভেঙে পড়েছেন, আমরা দেখেছি, সন্তানরা আসছে। সো দেশের মানুষের জন্য একটা লোক, মনে করেন বিগিনিংয়ে তার ক্যারিয়ারের শুরুতে একটা দেশকে স্বাধীন করেছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন, সেই লোকটা আবার বন্দুক হাতে, রিয়েল বন্দুক হাতে নিয়ে যিনি গুলি করেছেন, সেই লোকটা আবার সিনেমাতে দামি বন্দুক নিয়ে অভিনয় করছেন এবং দর্শকের মন জয় করেছেন। এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা বিষয়। এটা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, মানে এটা তো মানে বলার মতো না যে মুক্তিযুদ্ধের সময় যেভাবে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন, তো সেই জায়গায় রিয়েল বন্দুক নিয়ে দেশের টানে, দেশের ভালোবাসা, দেশের মানুষকে রক্ষা করার জন্য, সেই মানুষটি আবার যখন চলচ্চিত্র অভিনয় করেছে, কিন্তু চলচ্চিত্র আমরা অভিনয় করি যদিও মনে করো যে রিয়েল বন্দুক না, কিন্তু আমাদের ইমোশনটা কিন্তু দেশের ছবিতে আমরা যখন কাজ করি, মুক্তিযুদ্ধের ছবিতে যখন কাজ করি, তখন যে ফিলিংস, এটা আসলে কিন্তু আমি জানি না ক্যামেরা কতটুকু আনতে পারে, গল্পে কতটুকু আনতে পারে, কিন্তু আমাদের ফিলিংসটা কিন্তু দেশের জন্য কিন্তু অনেক বেশি থাকে। সেটা অবশ্যই মানে অনেক বেশি ফারুক ভাইয়ের অবশ্যই ছিল, যেহেতু সরাসরি মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন।
ফারুক ভাই খুব সুন্দর করে কথা বলতে পারতেন, গুছিয়ে কথা বলতে পারতেন এবং ওনার কথা মানুষকে অ্যাট্রাক্ট করত। এবং তার মতো মানুষের, আমি বলবো এটা অকাল প্রয়াণ, চলে গেছেন অকালেই। আমরা কিন্তু একের পরে অভিভাবক হারিয়ে ফেলছি। ভালোবাসা ছাড়া তো পৃথিবীই নেই। ভালোবাসতেই হবে, ভালোবাসা থাকতেই হবে। এই ভালোবাসার জন্য অনেকের জীবন দিতে হয়, ভালোবাসার জন্য জীবন নিতে হয়। যেমন দেশকে ভালোবাসলে যুদ্ধ করে অনেক জীবনের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে দেশকে পাওয়া যায়। আমরা রাজ্জাক আঙ্কেলকে হারিয়েছি, আমরা কবরী আপাকে হারিয়েছি, আজকে আমরা গতকাল ফারুক ভাইয়ের মতো মিয়া ভাইকে হারিয়ে ফেললাম। সো এমনি কিন্তু আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। খুব বেশি অভিভাবক আমাদের মাঝে এখনো আছেন। সো এই যে একটা শূন্যতা তৈরি হচ্ছে, এরকম মানুষজন কিন্তু আসলে আসছে না, বা আমরা তাদের জায়গায় যেতে পারবো বলে নিজেদেরকে ভাবি না। এটা নিয়ে আপনি কি বলবেন কাঞ্চন ভাই? এটা নিয়ে আসলে মানে এটা একটা বড় ব্যাপার। কারণ হলো গিয়ে যে শুধু অভিনেতার কথা বলবো না, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবসায়ী বলো, তারপরে অন্যান্য জায়গার যারা যে যে মানে প্রফেশনে আছে আর কি, সব জায়গায় কিন্তু দেশকে এবং দেশের মানুষকে আমরা আসলে মাথায় বোধহয় ওরকমভাবে রাখি না আর কি। কিন্তু আমরাই শুধু নিজেদের জন্যই চাওয়া আর কি, মানে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেটা করা দরকার সেটা খুব কম মানুষই আসলে ভাবে আর কি। এবং সেটা না করলে পরে কিন্তু এই মানুষের ভালোবাসা কিন্তু আসলে পাওয়া যায় না, কিন্তু থাকে না। কিন্তু আমরা যারা চলচ্চিত্রের শিল্পী, আমরা মানে চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে কিন্তু আমাদের যে ইমোশনটা কিন্তু সেটা কিন্তু আমরা প্রদর্শন করি, এবং সেইটা এতটাই রিয়ালিস্টিক থাকে যে কারণের জন্য কিন্তু মানুষ আমাদের ভালোবাসে। কিন্তু সত্যের পথে থাকি, দেশের কথা বলি, দেশের অন্যায়ের বিরুদ্ধে আমরা আমরা কথা বলি, অভিনয় করি, সেটি কিন্তু মানুষের পছন্দ হয় বলেই কিন্তু মানুষ আমাদেরকে ভালোবাসে। তো ফারুক ভাইয়ের আরেকটা গুণ যেটা আছে, যেটা চলচ্চিত্রের মানুষদের, যারা চলচ্চিত্র শিল্পী হয় আর কি, তাদের এটা থাকা দরকার। কিন্তু এই কথাটা অনেকেই আমি আজ মানে অনেকেই যে ফারুক ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করেছে, কিন্তু এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। সেটি হলো যে ফারুক ভাই কিন্তু স্বাস্থ্য সচেতন ছিল। কিন্তু উনি কিন্তু মানে রীতিমতো প্রতিদিনই কিন্তু ব্যায়াম করতেন, কিন্তু এবং ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু ব্যায়াম করতেন। এবং লাঠিয়াল যখন করে তখন কিন্তু ওপেন শরীরে খালি গায়ে, যেহেতু তাকে লাঠিয়াল হিসাবে করতে, সেই সময়টাও কিন্তু তাকে এক্সট্রা কিন্তু কাজ করতে হয়েছে। কিন্তু এবং আরেকটা জানি, তার একটা নিজের একটা পছন্দের একটা ছবি ছিল, তার নিজের প্রোডাকশন থেকে সে ছবিটি তৈরি করেছে। সেই ছবিটির নাম হলো সাহেব। সেখানে সে বক্সারের অভিনয় করে। তো সেই জায়গায় কিন্তু তার শরীরটাকে আরেকটু মানে বিল্ড আপ করতে হয়েছে, সেই কাজ কিন্তু করেছে। কিন্তু গরুর নাঙ্গল দিয়ে দাও। না, মা তোর হুকুম দিয়ে দাও কইতাছি। গোগো মিয়া, মা তোর কাছে বাধা দিও না। ও ছাড়া, নইলে কি করবি? গোগো মিয়া, ওরে মা, শালারা। তো এই যে একটা শিল্পীর যে যে জায়গায়, যে চরিত্রে, যে কখনো তাকে একটু মাংসপেশি করা দরকার, এক্সারসাইজ করা দরকার, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের শিল্পীরা কিন্তু করেন, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা খুব একটা দেখা যায় না। কিন্তু এটা কিন্তু ফারুক ভাইয়ের কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল, এতটাই মানে স্বাস্থ্য সচেতন ছিল, এতটাই মানে স্বাস্থ্যের জন্য করতো। কিন্তু সেই স্বাস্থ্যের জন্যই কিন্তু চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে গিয়ে আর ফেরত আসলো না, সেখানেই তাকে চলে যেতে হলো আর কি। তো যাই হোক, আসলে প্রত্যেক মানুষকেই যেতে হবে, এটাই স্বাভাবিক। আমি যেমন আমার মা বাবার আগে আমার স্ত্রীকে হারিয়েছি, আমার কাছে বিশ্বাস হতো না, মনে হতো না যে কোথায় চলে গেল, কারণ 27 বছর বয়সে চলে গেছে। আমরা আসলে মানে আমিও যে চলে যাব, আমরা যে চলে যাব, এটা আমরা আমাদের মাথায় রাখি না, এবং রাখি না বলে কিন্তু আমাদের যে দায়িত্ব, যে কর্তব্য, কি আসলে আমাদের করা উচিত, সেই কাজটা প্রপারলি আমরা করি না। তো আমি বলবো যে
আমাদের বোঝা উচিত আমরা কেউ থাকবো না, আমাদের চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে যেহেতু এই পৃথিবীতে আমরা আসছি, আমরা যেন প্রপার কাজটা যেন আমরা সঠিকভাবে যেন করি। তো আমাদের মিয়া ভাই, আমি মনে করি যে সেই যে ইন্ডাস্ট্রিতে যেটা ছিল, সেই ইন্ডাস্ট্রির এই জায়গাটির মধ্যে সে সঠিক কাজটি কিন্তু করেছে। কিন্তু অবশ্যই মানে আপনি ওই সময় একটা যুদ্ধ পরবর্তী সময় একটা দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এইভাবে এই পর্যায়ে নিয়ে আসা বা আমরা অভিনয় করছি বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, এটা কিন্তু আসলে তাদেরই অবদান। তাদের এই মারাত্মক মানে তারা কঠিন পরিশ্রম করেছেন এবং নানা কিছু নিয়ে ফাইট করেছেন। এবং আমাদের যখনই কোথাও জোর গলা প্রয়োজন হতো, জোরভাবে দাবি জানানোর প্রয়োজন হতো, আমরা তখন মিয়া ভাইকে যে একদম পাশে বসে যে মিয়া ভাই এটা আপনি লাগবে, আপনাকে এটা বলতে হবে, মিয়া ভাই একদম মনে করেন যে আরে রাখ, আমি কমো, তারা কেটা কমো, মানে এরকম একটা করে আমাদের তুই করে বলতেন। এবং অত্যন্ত, এবং এই গলাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আমরা আর পাবো না সেইভাবে। এবং মানে বিশ্বাস হতেও কষ্ট হয় যে মিয়া ভাই আমাদের মাঝে নেই, যে মিয়া ভাইয়ের সাথে কিছুদিন আগে আমরা দৌড়ে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, সেই মিয়া ভাই নেই। এটাই স্বাভাবিক, আপনি যেটা বলেছেন যে সবাইকে চলে যেতে হয়। এবং আমরা চ্যানেলের একটি ইন্টারভিউতে মিয়া ভাই এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে লোকজন বলবে মিয়া ভাই চলে গেল বা মিয়া ভাই চলে গেছে। সো আমি মনে করি মিয়া ভাই তার ক্যারিয়ারে এত চমৎকার চমৎকার কাজ করে গেছেন দেশের জন্য, ফিল্মের জন্য, আমাদের সবার জন্য। মিয়া ভাই আসলে চলে যাবেন না, হয়তো লোকচক্ষুর অন্তরালে আছেন, কিন্তু দর্শকদের বা নতুন প্রজন্মের অন্তরে মিয়া ভাই থাকবেন। সে ব্যাপারে আমার মনে হয় যে মিয়া ভাইয়ের ছবিগুলো বা সেই সাথে ওই সময়কার ছবিগুলো যদি সঠিকভাবে আর্কাইভিং করা যায়, ডিজিটালাইজেশন করা যায়, নতুন প্রজন্মকে আবার নতুনভাবে রিব্র্যান্ডিং করে ছবিগুলো দেখানো যায়, তখন আসলে নতুন প্রজন্মের সাথে যদি এই মানুষগুলোর পরিচয় করিয়ে দেওয়া যায়। যেমন আমি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আসলে মিয়া ভাই চলছে, মানুষজন হয়তো এতদিন উনি অসুস্থ ছিলেন, এটা আমাদের একটা ট্রেন্ড আসলে চলে আসছে বর্তমানে। সো মানুষ যেন সহসাই মিয়া ভাইকে ভুলে না যায়, সে ব্যাপারে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা আছেন, চ্যানেলগুলো যারা আছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনি যদি শেষ কিছু বলতে চান মিয়া ভাইয়ের। শেষ বলার তো কিছু মানে যেটি বলবো আর কি, যে আমি সৃষ্টিকর্তাকে বলবো যে তুমি আমাদের সৃষ্টি করেছো এবং তুমি ভালো জানো আমাদের সম্পর্কে, এবং মানুষ মাত্রই ভুল করবে এইভাবেই তুমি সৃষ্টি করেছো। প্রত্যেকেই ভুল করে, কেউ কিছু কম করে, কেউ একটু বেশি করে, কিন্তু আমরা তোমারই সৃষ্টি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মিয়া ভাইকে ক্ষমা করে দাও। যে আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন অনেকে বলবেন যখন যে মিয়া ভাই আর থাকলো না, যে এই কথাগুলো যখন মনে হয় না, ভালোও লাগে, কষ্টও লাগে। কষ্ট লাগে এই জন্যে যে ছেড়ে চলে যেতে হবে। মিয়া ভাইদের মতো মানুষ আসলে তারা হারিয়ে যাবেন না, তারা বেঁচে থাকবেন আমাদের মতো বা আপনাদের মতো দর্শক ভক্তদের মাঝেই। সেই কামনা করে আজকে সারেঙের গল্প আসলে এত অল্প সময় শেষ করা সম্ভব না, তারপরে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন।